চোখটা আর একটু তেড়ছে করে আঁকলেই বোধহয় ভালো হবে। না না, ঠোঁটটা আর একটু শুরু হলে বেটার হতো। কি মেটেরিয়াল যে পেয়েছি সেটা বুঝতেও পারছি না, কিন্তু এমন সুন্দর কি আদৌ মানুষ হয়? নিজেই নিজের স্টুডিওতে বসে বলে চলেছিলেন প্রবাদ প্রতিম আর্টিস্ট কল্যাণ ভৌমিক। তার তুলির টান এখন আঁচড় কাটছে ক্যানভাসে খুব মোলায়েম ভাবে, একটু এদিক ওদিক নেই। একটা অপরূপ সুন্দর মেয়ের ঠোঁটের উপর তার মনোযোগ এখন। সুন্দর বলছেন বটে, তবে তিনি জানেন এবং মানেন এই সৌন্দর্যকে শুধু সুন্দর বললে মিথ্যে বলা হবে। এটা সুন্দর নয়, বরং অতীব সুন্দর একটা মুখ। একদিকে মুখ করে যেন দাঁড়িয়ে রয়েছে মেয়েটা, একটা জামদানি শাড়ি পরনে, চোখের উপর নেমে রয়েছে চুলের খানিক অংশ। সেটাকেই যেন কপাল থেকে সরানোর বৃথা চেষ্টায় ব্যস্ত সে। তার চোখ দুটো ডান দিকে, কিছুর দিকে স্থির। অভিনব কায়দায় মেপে মেপে তার চোখ, নাক, ঠোঁট বানিয়েছেন খোদ ঈশ্বর। তাই এই ঐশ্বরিক ফেসের উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেই হবে। একটু এদিক ওদিক হলে ভীষণ মানহানি হয়ে যাবে। আরেকবার কাগজটা বের করে বিজ্ঞাপনের মাঝখান থেকে ছবিটা দেখে নিলেন কল্যাণ। হ্যাঁ, ঠিকই ধরেছিলাম, আর একটু শুরু হবে। মনে হচ্ছে যেন কুমোরটুলি থেকে তৈরি করা মুখ। নিজেই বারংবার মেয়েটির মুখের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন তিনি। অপরূপা সুন্দরী এই নারী, সব কিছু পারফেক্ট। আরো যত্ন করে আঁকতে থাকেন কল্যাণ। সামনেই ওনার একটা আর্ট এক্সিবিশন রয়েছে, সেখানে অনেক পরিচিত অপরিচিত বিশেষজ্ঞ কিংবা শিক্ষার্থীরা আসবেন। এই মেয়েটির পোর্ট্রেট যাতে তার মুকুটে আরেকটা পালক জুড়ে দিতে পারে, তার ব্যবস্থা করতে হবে। এখনো যদিও কয়েক মাস বাকি এক্সিবিশন অনুষ্ঠিত হওয়ার, তাই অনেকটা যত্ন সহকারে ধরে ধরে ছবিটা আঁকতে হবে। অপরদিকে আরেকটি দৃশ্যের দিকে এখন কারো চোখ নেই। বর্ষার রাতগুলো খুব একটা নিঝুম হয় না। ব্যাঙের কৃপায় সর্বদাই একটা শোরগোল মেতে থাকে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। ওই যে আরেকটা আওয়াজ যুক্ত হলো যেন। জঙ্গলের পাশ দিয়ে সেই আওয়াজ আশেপাশের ঘরবাড়িতে পৌঁছল না। একটা অল্প বয়সী মেয়ের মিহি আর্তনাদ আপাতত বাদের খাতায় রেখে ঘুমন্ত শহরবাসী। নিদেন পক্ষে একখানা কুকুর থাকলেও অন্তত দুই একটা লোককে জাগিয়ে তুলতে পারত। মেয়েটি মাটিতে শুয়ে আছে। আস্তে আস্তে তার মুখে কাপড় বাঁধা হলো। চারিদিক ভীষণ অন্ধকার। একটা ছুরি হাতে চলে এসেছে একটি অজ্ঞাত গামছা বাঁধা লোকের মুখে। তার চেহারা বেশ টেকসই। চওড়া হাতে একটা জোরে থাপ্পড় কষিয়ে দিল সে মেয়েটির গালে। মুখের গামছার আড়াল থেকে গর্জে উঠল, साले, आज तेरी मौत लिखा है मेरे हाथ। তারপর সেই লোকটা মেয়েটার কোমল দেহের উপর চালিয়ে গেল নৃশংস অত্যাচার। মেয়েটি তার হাতের থাপ্পড় খেয়ে প্রাথমিকভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জ্ঞান ফিরে এলো তলপেটে প্রবল যন্ত্রণাতে। রক্তে ভেসে যাচ্ছে জঙ্গলের পথ, ঝিঁঝি পোকা, ব্যাঙের দল, আর সেই মেয়েটা। সকলের মিলিত মিহি আওয়াজে ঘুমে বিভোর শহরবাসী। একজন আর্টিস্ট এখনো জেগে আছেন বোধ হয়
এই পাড়ায়। তবে তিনি তার কাজে ভীষণ ব্যস্ত। একটা মেয়ের ছবি আঁকছেন তিনি ঘরের স্টুডিওতে বসে। অপরদিকে রাস্তায় পড়ে থাকা মেয়েটার এবার মুখ থেকে রক্ত ছলকে ছলকে বের হতে লাগলো। ভীষণ কষ্ট হচ্ছে তার। চোখ বেয়ে জল নেমে এসে কাজল ঘেঁটে দিয়েছে অনেক আগেই। আশেপাশে বাঁচানোর কেউ নেই। হাত পা ছিটকে ব্যর্থ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আস্তে আস্তে যেন তার নিঃশ্বাসটা খাটো হয়ে এলো। এবার সেই পাষণ্ডের দুটো হাত নেমে এসেছে মেয়েটার গলার উপর। ভীষণ কষ্ট হচ্ছে, শ্বাস কমে আসছে, হাত পা একা একাই ছটপট করছে। আস্তে আস্তে মেয়েটা ঝিমিয়ে পড়ল। তার ঘাড়টা ডান দিকে কাত হয়ে রইল। তার বড় বড় চোখ বিস্ফারিত। চুলের কিয়দংশ মুখের উপর নেমে এসেছে। সরু ঠোঁটের উপরে কেবল রক্ত লেগে রয়েছে। মনে হচ্ছে এখনো তার মুখটা অবলম্বন করে একটা দারুণ পোর্ট্রেট আঁকা যাবে। আদৌ আঁকা যাবে কি? মদ্যপান, ধূমপান এবং তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের আরেকটি রহস্য কাহিনী। লেখক একান্তর চক্রবর্তীর কলমে বালিগঞ্জের সেই মেয়েটা। আজকের গল্পটি শুনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে শুনছেন এবং গল্পটি শুনে আপনার কি প্রতিক্রিয়া হলো। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অফিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, বিভিন্ন চরিত্রে সৌমিক, সৌরভ সাহা, বর্ণালী, রৌনক, কৌশিক, দিব্যেন্দু দাস এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে। আবহ নির্মাণ সুজয়। প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক একান্তর চক্রবর্তীর কলমে বালিগঞ্জের সেই মেয়েটা। দিনভর বৃষ্টির জেরে ক্লান্ত কলকাতা শহর। ডুবে গেছে অর্ধেক অলিগলি গ্যালন গ্যালন জলে। তবে এই কদিনে তার একটু উন্নতি হয়েছে বটে। আমাদের ডোভার্স লেন অঞ্চলটা একটু ডুবেছিল, তবে আপাতত এখন ঠিক আছে। কলকাতার এই অংশে জল একটু কম জমে। কলেজ স্ট্রিট কিংবা হ্যারিসন রোডের নিকটবর্তী জায়গাগুলোতে তো সুনামি দেখা দেয়। বেশ কিছু জায়গা শুষ্ক হলেও আকাশ কিন্তু এখনো শুকোয়নি। তার রাগ, তেজ, বেদনা মেঘের আকার নিয়ে ছেয়ে আছে আকাশ জুড়ে। খবরের কাগজে বিবিধ জিনিসপত্রের মধ্যে যেটা নজর কাড়ল সেটা হলো আগামী মঙ্গলবার 19 আগস্ট কলেজ স্ট্রিটে একটি আর্ট এক্সিবিশন হবে, যেখানে বিভিন্ন প্রথিত যশা শিল্পীদের সঙ্গে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কল্যাণ ভৌমিক। 3 দিন ব্যাপী এই এক্সিবিশন নিয়ে আরো 2-4 লাইন লেখা ছিল, যেগুলো অনায়াসেই ইগনোর করা যায়। রুদ্র বলল, শিল্পপ্রেমী বাঙালি কি জল ভেঙে এই ক্যানভাস দেখতে যাবে? শুধু ক্যানভাস বলছো কেন? জগদীশ তালুকদারের ভাস্কর্যও থাকবে নিশ্চয়ই, আর আসলাম খানের মডার্ন আর্ট। তাহলে বাঙালি কি যাবে? যাবে। আপনাদের বলে রাখি, এখানে বাঙালি বলতে কিন্তু সমগ্র বাঙালিকে বোঝানো হয়নি। এখানে বাঙালি বলতে রুদ্র আমায় আর তাকে বুঝিয়েছে। চারিদিকে খুন, জখম, রাহাজানি, বিশ্বাসঘাতকতার দুনিয়ায় এই শিল্প সাহিত্যই যেন বাঁচিয়ে রেখেছে আমাদের। অক্লেশে দুপাতা কাব্য বলি, কিছু ছবি দেখি, গ্রন্থ পড়ি, রেডিওতে গান শুনি,
এগুলোই তো মোটামুটি বাঁচিয়ে রেখেছে এই দুঃসহ দুনিয়ায়। দুজনেই যখন রাজি হয়ে গেছি তখন আর কোনো দ্বিতীয় কথা নেই। কথা মতো সত্যি সত্যি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম এক্সিবিশনে। নানান শিল্পীর ছবি, শিল্পকলা দেখতে বেশ ভালোই ভিড় করেছিল বাঙালি। রবিবার করে সাধারণত এসব অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এমন সপ্তাহের মধ্যেই এক্সিবিশন অনুষ্ঠিত হওয়ার কারণ ঠিক বুঝলাম না। প্রদীপ মহাপাত্র ভীষণ গুণী একজন শিল্পী। আমরা ধরে ধরে তার আঁকা ছবিগুলো দেখছিলাম। ভদ্রলোক আলোর ব্যবহার করে ছবি আঁকেন। সব ছবিতেই আলোর ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ যেন। তারপর আরো এগিয়ে চিত্রা ঘোষালের নারীবাদী মেসেজ দেওয়া আঁকাগুলো দেখছিলাম। পায়ের মধ্যে বেড়ি বেঁধে রাখা হয়েছে, আর তাকেই রক্ত দিয়ে ভাঙছে এক মেয়ে। খুবই গভীর চিন্তনের প্রকাশ। বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তাও হলো। আর্টিস্টদের সঙ্গে হালকা কথোপকথন হলে ভালোই লাগে। দেখতে দেখতে আমরা পৌঁছলাম প্রবাদ প্রতিম শিল্পী কল্যাণ ভৌমিকের কাছে। একে একে দেখতে লাগলাম ছবিগুলি। ভদ্রলোক মূলত মানুষের ছবি আঁকেন। ফেমাস মানুষদের পোর্ট্রেট চারিদিকে ছড়িয়ে আছে। নেতাজির ছবিখানা দেখে মনে হচ্ছে যেন ভদ্রলোক জীবিত অবস্থায় রয়েছেন ওই কাঁচের আড়ালে। দেখতে দেখতে একটা সাদা কালো পোর্ট্রেটের দিকে চোখ গেল। এক অপরূপা সুন্দরী মেয়ের ছবি। কোনো রং না থাকলেও যেন কি অপূর্ব এক রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে তাকে। অমন কাটা কাটা চোখের তাকানো, ঠোঁটের মৃদু উষ্ণতা, ঘাটটাও যেন পারফেক্ট হয়ে বেঁকে আছে। আমার চোখ আটকে গেল ছবিটার দিকে। রুদ্রকে বললাম, রুদ্র, মানুষ এরকমটাও দেখতে হয়? রুদ্র নিজেও তাজ্জব বনে গেল সেই দিকে তাকিয়ে। মুহূর্তগুলোকে স্তব্ধ করে দেওয়ার মতো অপার্থিব রূপের অধিকারী সেই মেয়েটি, সেই ছবিটি। পাশ থেকে কিছু বাচ্চা তখনও পকেটের ধারপাশে ঘুরে যাচ্ছে হাত পেতে। অদূরে সাইকেলের ধ্বনি, ব্যস্ত সমস্ত বুধবারের কলকাতা, সবকিছুকে দূরে সরিয়ে তাকিয়ে আছি আমরা এই অপার্থিব অদ্ভুতুরে, সর্বোপরি সকলেরই আকাঙ্ক্ষিত চেহারাটার দিকে। স্বয়ং আর্টিস্ট ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। আমাদের কাছে এসে বললেন, আমি যখন ছবিটা আঁকছিলাম আমার অবস্থা আপনাদের মতো হয়ে গেছিল। এমনিতে আমি আজীবন অবিবাহিত, তার মধ্যে এরকম চোখ ধাঁধানোর রূপ দেখলে চোখ জ্বলে যায় বই কি। কিছু মনে করবেন না, একটা কথা জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। ইনি কে, কোনো অভিনেত্রী? না, আমি নিজেও জানি না। খবরের কাগজের সঙ্গে একটা বিজ্ঞাপন ছিল, খাবারের দোকানের বিজ্ঞাপন। আমি অবাক হয়েছিলাম এই ভেবে যে খাবারের দোকানের জন্য আবার বিজ্ঞাপন কেন দিতে হলো। সেখানেই দেখি এই ছবিটা রয়েছে। কি খাবার? ঠিক অতটা মনে নেই, ওই চাউটাও কিছু হবে। ও, সেই লিফলেটে আপনি ছবিটা পেলেন? হ্যাঁ, আর না একে বসে থাকতে পারলাম না মশাই। কি আশ্চর্য এই মুখখানি বলুন। আমরা আরেকবার করে ছবিটার দিকে তাকিয়ে দেখলাম। মেয়েটি কি আদতেই এতটা সুন্দর, নাকি শিল্পীর তুলির টানে তার এই খোলতাই রূপ? সে বিচার লিফলেট না দেখে করা উচিত নয়। তবে চোখের সামনে যা রয়েছে তা যে স্বয়ং ঈশ্বরের যত্ন নিয়ে বানানো প্রতিমা, আমরা নিশ্চিত। এরপর জগদীশ তালুকদারের, আসলাম খানদের শিল্পকর্ম দেখে শুনে বাড়ি চলে এলাম। বাইরে একটু ঘুগনি মুড়ি খেয়েছি যদিও। বাটুল সরকারের বাড়ির সামনে এই দোকানটায় ভালো মুড়ি মাখে, তা খাওয়ার জন্য কত লোকে ভিড় করে। বাড়ি এসে দুই ভাই মিলে গল্পগুজব করে যে যার কাজে মন দিলাম। রুদ্রর হাতে একটা পুলিশি কেস আছে,
কেসটা জটিল নয় খুব একটা, আর সময়ও আছে অনেক। একটা টাকা তছরূপের কেস। একটি সরকারি তহবিল থেকে টাকা তছরূপের দায় পড়েছে এক কর্মীর উপর। সেই জন্য পুলিশ বিভাগ থেকে ওর ডাক পড়েছে। আমি ব্যস্ত ছিলাম, আর এই কেসে ইন্টারেস্টও ছিল না। তাই আমি ওকে বললাম, তুমি আমায় এর মধ্যে জড়িও না, এইসব কেস তুমি চোখ বুঝে সমাধান করে দিতে পারবে। একান্ত জটিল কেস না পেলে আমি বেরোচ্ছি না। রুদ্রও আমায় জোর করেনি। ঘরে বসে বসে আমি আমার একটা উপন্যাসের প্রুফ করছিলাম। নিজেই নিজের ভুল বের করতে পারলে অন্যের সামনে নাক কাটা যায় না। বেশিক্ষণ এক জিনিস ভাল লাগে না বলে একটু গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 বছরের নিঃসঙ্গতা পড়ছিলাম। রাতের দিকে এলেন রুদ্রপ্রিয়গিরি। আমি বইয়ের মধ্যে মুখ গুঁজে বললাম, কেস সমাধান হলো? না, এখনো সময় লাগবে। তোমার এতে এত কি সময় লাগছে বলো তো? না না, লাগতো না। আসলে আমার মনে হচ্ছে সুপারভাইজার নিজেই কিছু লুকাচ্ছে। এবার সবার থেকে সঠিক তথ্য না পেলে আমি কিভাবে সমাধান করব বলো তো? তাও ঠিক, ইনফরমেশনের উপর বেস করেই তো বাকি কাজ। যাই হোক, ওই কেস তোমার সমাধানের তাড়াহুড়ো তো নেই। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নাও গিয়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে চা আর কাগজ নিয়ে বসেছি। দু এক কথা বলতে বলতে দরজায় কড়া নাড়ার শব্দ এলো। রুদ্র সম্ভবত কারো প্রতীক্ষায় ছিল। ওর বর্তমান কেসের কারণে হয়তো কারোর আসার কথা। সে নিজেই দরজা খুলে চমকে উঠল একটি অন্য পরিচিত মুখ দেখে। ইন্সপেক্টর বিদেশ বসাক। ভদ্রলোক কয়েক মাস হয়েছে থানায় এএসআই পদে নিযুক্ত হয়েছেন। দরজা ছেড়ে দাঁড়াতেই ভদ্রলোক ঢুকলেন ঘরে। আমি বসতে অনুরোধ করে হরিরামকে চায়ের অর্ডার দিলাম। কি হয়েছে বিদেশবাবু? বেশ চিন্তিত মনে হচ্ছে। আর বলবেন না, একটা কেস ঘটেছে কাল মাঝরাতে। কি কেস? কালকে একটা আর্ট এক্সিবিশন ছিল ওই কলেজ স্ট্রিটে। সেখানে একজন বিখ্যাত আর্টিস্ট, বুঝলেন, নাম কি যেন, ও হ্যাঁ, কল্যাণ ভৌমিক। ভদ্রলোকের বাড়িতে কাল মাঝরাতে একটা বিকট কাণ্ড ঘটেছে। এমনিতেই আমি কাল রাতে থানায় ছিলাম। দেখি ফোন করে লোকটা কাঁদছেন। আমি বেশ ঘাবড়ে গেলাম। জিজ্ঞাসা করলাম পরিচয় কি। উনি হয়তো ভেবেছিলেন আমি ওনার নাম শুনেই চিনে যাব, কিন্তু তেমনটা হয়নি। আসলে আমারও তো আঁকা নিয়ে জ্ঞান ট্যান নেই তো, তাই। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললেন, হ্যালো অফিসার, আমি আর্টিস্ট কল্যাণ ভৌমিক। আমার বাড়িতে একটা বিশাল দুর্ঘটনা হয়ে গেছে অফিসার। একটা বডি, একটা বডি কেউ, একটা ডেড বডি কেউ আমার স্টুডিওতে ফেলে চলে গেছে। আরে আপনি শান্ত হন, শান্ত হন। একটু গোড়া থেকে বলুন ব্যাপারটা। আপনি কোথায় থাকেন? আরে বলছি তো, আমি আর্টিস্ট কল্যাণ ভৌমিক। আজকে কলেজ স্ট্রিটে এক্সিবিশনে ছিলাম। আমার স্টুডিও লক করা ছিল। রাতে বাড়ি এসে আর স্টুডিওর দিকে যাইনি। ভীষণ ক্লান্ত ছিলাম বলে গ্রামোফোনে গান শুনছিলাম। বাড়ির সামনে সমস্ত কিছু বয়ে দিয়ে চলে গেল রাজেন। ওকে পয়সা দিয়ে ঘরে বসে একটু ড্রিঙ্ক করছিলাম আর গান শুনছিলাম। ওই করতে করতে চোখ লেগে এসেছিল। তারপরে কিছুক্ষণ আগে ঘুম ভাঙতে স্টুডিওতে উঁকি মারলাম। ঘর খুলে দেখি একটা মেয়ের ডেড বডি পড়ে রয়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। প্লিজ প্লিজ আমার বাড়িতে আসুন প্লিজ। আমি বুঝলাম আর ওনাকে ঘাটানো উচিত হবে না। নিশ্চয়ই কোনো ফেমাস লোক, আমিই চিনি না। নতুন এসেছি থানায়, তার মধ্যে আর্টের ধারে পাশে আমি থাকি না। ওনাকে শান্ত হতে বলে ফোনটা রেখে তরুণকে গাড়ি বের করতে বললাম। ওকেই জিজ্ঞেস করলাম চেনে কিনা কল্যাণ ভৌমিকের বাড়ি। সে তো এক ডাকেই চেনে। আবার এটাও বলল ওসি বিমল পুরকাইতের সঙ্গে নাকি দারুণ বন্ধুত্ব। আমার তো শুনেই কপালে হাত। এত বড় ফেমাস লোককে আমিই চিনি না। যাই হোক,
গাড়ি করে ওনার বাড়ি গিয়ে দেখি দরজা জানলা খোলা। ভদ্রলোক বাড়ির সামনে বারান্দায় বসে বসে কাঁদছেন। আমি তরুণকে বললাম ওনার কাছে বসতে। ভেতরে ঢুকে বাড়িটা বেশ স্বাভাবিকই লাগছিল। কান্নার মধ্যেই বললেন, বাদিকে বাথরুমের আগে। স্টুডিওর সামনে যেতেই দেখলাম সেখানে আলো জ্বালানো। ওনার চেয়ারের সামনেই ডেড বডি পড়ে রয়েছে। ভিকটিমের বয়স সম্ভবত 15 থেকে 18-র মধ্যে হবে। বেশ ভয়ানক লাগলো বডিখানা। বডির চারিদিক কেমন অদ্ভুতভাবে ভেসে গেছে জলে। মেয়েটার চোখের জায়গায় খণ্ড খণ্ড কিছু বরফ রয়েছে। ওই রাতের বেলায় একটা টিমটিমে হলুদ আলোয় আমারও বুকটা কেঁপে উঠল মশাই। বলে থামলেন বিদেশ। রুদ্র বলল, মেয়েটাকে তার মানে বেশ কিছুদিন ধরে বরফের মধ্যে রাখা হয়েছিল। কেন? যাতে পচে না যায় বলে? বেশ কিছুদিন নয়, ডাক্তার দেখে বললেন কয়েক মাস সম্ভবত। আপনি বিশ্বাস করবেন না, ওই রাতে অতগুলো পেন্টিংয়ের মধ্যেখানে চোখের কোটরে বরফ জমা মানুষটাকে দেখতে কি অদ্ভুত লাগছিল। আর কি কি জানতে পেরেছেন আপাতত? পোস্টমর্টেমে সময় লাগবে, তবে আপনার সঙ্গে বশির খানের মেয়ের কেসটায় কাজ করে বুঝেছিলাম আপনার দৌড় কতখানি। তাই এই কেসটা নিয়ে আপনার কাছে ছুটে এলাম। মনে হচ্ছে না ব্যাপারটা খুব একটা সহজ হবে। কোনো পায়ের ছাপ, কারোর কাদা মাখা জুতোর দাগ, এসব কিছু পেয়েছেন? না, কিছুই পাইনি। কেউ সম্ভবত ভদ্রলোককে ফাঁসানোর চেষ্টা করছেন বলে আমার ধারণা। খবরে একবার চাউর হয়ে গেলে লোকটার সম্মানে দাগ পড়বে। কালকে বৃষ্টি হয়েছিল, কোথাও না কোথাও কিছু না কিছু তো পাওয়া উচিত। আচ্ছা, আপনি যখন স্টুডিওতে ঢুকলেন তখন ওই দরজার তালা খোলা ছিল? মানে স্টুডিওর দরজার তালা? হ্যাঁ, নর্মাল ভাবেই খোলা ছিল। তার মানে যেভাবেই আততায় ঢুকুক, সে তালা না ভেঙেই স্টুডিওর ভেতরে একটা আস্ত মৃতদেহ রেখে চলে গেল। ব্যাপারটা বড্ড বেশি অদ্ভুত লাগছে না? হ্যাঁ, লাগছে তো বটেই স্যার। প্লিজ প্লিজ আমায় স্যার বলবেন না। আমি আপনার একজন সহৃদয় বন্ধু ব্যতীত আর কিছুই নই। কল্যাণবাবুর গতকালের এক্সিবিশনে আমরা ছিলাম, বেশ ভালোই ভিড় জমেছিল। ভদ্রলোককে দেখে খুব স্বাভাবিক লেগেছিল। এত বড় একজন আর্টিস্ট একলা থাকেন, তার বাড়িতে কেউ এমন একটা, বুঝলে বৃশ্চিক, দিনে দিনে সবকিছু কেমন হাতের বাইরে চলে যাচ্ছে। সে তো যাচ্ছেই মশাই। আইন প্রশাসন কেউই কিছু করে উঠতে পারছে না। সর্বত্রই শুধু অন্যায়ের বাড়বাড়ন্ত। আপনি একবার কি যাবেন ওনার বাড়িতে? যাওয়ার তো খুব ইচ্ছেই হচ্ছে, কিন্তু হাতে একটা কেস লটকে আছে। দাঁড়ান, এই কেসটা নিয়ে এতটাও তাড়াহুড়ো কিছু নেই যদিও। কি বৃশ্চিক, কি করা উচিত? তোমার ওই ফালতু কেসের চাইতে নিঃসন্দেহে এই কেসে বেশি মশলা আছে। আর আমারও কেমন ইচ্ছে হচ্ছে ব্যাপারটা জানার। কালকেই লোকটার অতগুলো আঁকা দেখে এলাম। হ্যাঁ, বিশেষত ওই লেডির পোর্ট্রেট। উফ, কি অসাধারণ তুলির টান, তেমন রূপ ওই মানুষের। কোন লেডি? আর গতকাল এক্সিবিশনে কল্যাণ ভৌমিকের একটা চমৎকার পোর্ট্রেট রাখা ছিল। একটা মেয়ে, ওই কৈশোর পেরিয়ে যৌবনের দিকে এগোচ্ছে হয়তো। ভীষণ কাটা কাটা সুন্দরী মশাই। মানে একবার দেখলে হৃদয়ের কোণে সূর্যালোক পৌঁছে দেবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা কি যাবেন? আমি রুদ্রর হয়ে আপনাকে কথা দিচ্ছি, রুদ্র যদি এই ধরনের ইন্টারেস্টিং কেসে হাত না লাগায় তাহলে আমি ওর অবস্থা খারাপ করে দেব। রুদ্র, চলো চলো একবার গিয়ে দেখেই আসা যাক কি বাঁধিয়েছে খুনি। খুনি আর যে বডি রেখে গেছে, এই দুই ব্যক্তি কি একই? কি মনে হয়? জানি না, আগে চলো ওখানে। তুমি তো গন্ধ শুকতে পারো অপরাধের, তুমি না হয় খুঁজে বের করো। নিজের অজ্ঞাতেই রুদ্রকে স্নিফিং ডগ বলে ফেলায় বেশ খারাপ লাগলো। তাও আবার বিদেশবাবুর সামনে বলে ফেলেছি। জামা কাপড় বদলে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম উনার সঙ্গে। বর্ষাকালের দৈত্য বৃষ্টিকে
এড়াতে সঙ্গে দুটি ছাতা নিয়ে নিলাম। দীর্ঘক্ষণ রিনরিনে বৃষ্টি কানের মধ্যে এক টানা ছন্দ সৃষ্টি করে বটে, তবে অফিসে বেরোনো ব্যস্ত সমস্ত মানুষের পক্ষে তাজা বিদঘুটে দ্বন্দ্ব বাঁধায় সে শুধু তারাই জানেন। বৃষ্টি এখনো পড়ছে। বিদেশবাবুর গাড়িতে চড়ে পৌঁছলাম কল্যাণ বাবুর বাড়ি। যেহেতু ডেড বডি পাওয়া গেছে তাই সেটা ক্রাইম সিন। ক্রাইম ওখানে হয়েছে কিনা তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিদেশ বললেন, যতদূর আমাদের ধারণা খুন অবশ্যই অন্য কোথাও হয়েছে, তারপর বডিটাকে এখানে এনে রাখা হয়েছে। ভীষণ ঠান্ডা কোনো ঘরে রাখা ছিল দেহটা। এগুলো তো আপনি আগেই বললেন। দাঁড়ান, আপাতত আমায় একটু দেখতে দিন। আমরা তখনও ভদ্রলোকের বাড়ির বড় চাতালটার উপর দিয়ে হাঁটছিলাম। সদর দরজার সম্মুখে 7খানা শ্বেত পাথরের সিঁড়ি আর তার দুপাশে দুটো শ্বেত শুভ্র গম্বুজ। সিঁড়ির উপরে দীর্ঘকায় সানসেট বর্ষার হাত থেকেও একে রক্ষা করছে। আমরা তিনজনে ছাতার তলাতেই ছিলাম। দরজার সামনে বসে থাকা এক কনস্টেবল আমাদের দেখে সেলাম ঠুকল। ঘরে চটি খুলে প্রবেশ করলাম, তবে বিদেশ বসাক তার বুট জোড়া ছাড়লেন না। রুদ্র বলল, অপরাধী সম্ভবত আপনার মতো নয় বিদেশবাবু, সে জুতো ছেড়ে তারপর ঢুকেছে, নাহলে কখনই কেস আপনি নিজেই সমাধান করে দিতেন। বিদেশবাবু বোধহয় একটু লজ্জা পেলেন, বললেন, মানে ওই যে ওই ঘরে রয়েছেন কল্যাণবাবু, চলুন। এইটা যে ভদ্রলোকের শোয়ার ঘর তা বেশ ভালো মতোই বুঝতে পারলাম। সেগুন কাঠের তৈরি খাটের ডান দিকে একটা বইয়ের তাক এবং তাদের ভেতর হতে কিছু বুকমার্ক উঁকি দিচ্ছে। ভদ্রলোক শুয়েছিলেন ভেলভেট চাদরের উপর নরম বালিশে মাথা রেখে। আমাদের দেখে চটপট উঠে বসলেন। এই ঘরটা বেশ ফাঁকা, শুধু ঘুমানোর জন্য ছাড়া আশা করি এখানে তিনি থাকেন না। চশমাখানা টেবিলেই রাখা ছিল, তুলে চোখে দিয়েই বললেন, আসুন আসুন আসুন, বসুন। নমস্কার নমস্কার। আপনি যে গোয়েন্দা রুদ্রপ্রিয় তা আমি জানতাম না। গতকাল তো আপনার সাথে কথা হলো। আগে আমি নই, ইনি গোয়েন্দা রুদ্রপ্রিয়। ও আচ্ছা। রুদ্রপ্রিয় বাবু, দেখুন কি আমায় ফাঁসি দিয়ে চলে গেছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি একজন সম্মানীয় ব্যক্তি, আমার সঙ্গে এসব কি ঠাট্টা তামাশা, বলুন তো। আচ্ছা বিদেশবাবু, মেয়েটির পরিচয় পাওয়া গেছে? না, সব নিখোঁজ মেয়েদের লিস্ট চেক করা হচ্ছে। মুখখানা দেখে তো ঠিক ঠাউর করা যাচ্ছে না রেপ অ্যান্ড মার্ডার কেস নাকি জাস্ট মার্ডার অ্যান্ড তারপর স্টোর করে রেখে দিয়েছিল কে জানে। এরকম ঘটনা কি অন্য কোথাও ঘটেছে? মানে অন্য কোনো থানায় খোঁজ নিয়েছেন? খোঁজ তো নিইনি, বাট এমন কিছু হলে আমাদের ওসি নিশ্চয়ই জানতেন। বললাম না, উনি কল্যাণবাবুর ভালো বন্ধু। কল্যাণবাবু বলে উঠলেন এই সুযোগে, হ্যাঁ হ্যাঁ, বিমল আমার ভালো বন্ধু ছিল স্কুলে থাকাকালীন। তারপর তো আবার করে আলাপ হলো বুড়ো বয়সে গিয়ে। আচ্ছা কল্যাণবাবু, আপনি মেয়েটাকে দেখে কিছু মনে করতে পারছিলেন? মানে কোনোভাবে কিছু চেনা লেগেছে? হ্যাঁ, না না, লাগেনি, একদম লাগেনি। আপনার কি মনে হয় এরকম হঠাৎ আপনার স্টুডিওতে কেউ কেন রেখে যাবে ওকে? জানি না, আমি কিছু জানি না। আমি কখনো কোনো অন্যায় তো করিনি। আমার সঙ্গে এমনটা কেন কেউ করবে? একটা ডেড বডি, তাই বলে? ও মাই গড! সারা জীবন বিয়ে করিনি, বউয়ের ঝামেলা নিতে পারবো না বলে সেখানে আমায় নাকি একটা মেয়ের খুনের দায় ফাঁসিতে চলতে হবে? তাই নাকি? কোন আদালতে এমনটা ঘোষণা হলো শুনি? হয়নি, কিন্তু
ওতে আর কতক্ষণ? আপনার কি মনে হয় আপনার ফাঁসি হওয়া উচিত? না না না, তা কেন? তা কেন? ফাঁসি আমার কেন হবে? একটা আনকোড়া লোক ঘরে ঢুকে আমার এত বড় ক্ষতি করে দিয়ে গেল, আর আমার ফাঁসি হবে? আমার কেন ফাঁসি হবে? ভদ্রলোক ঘামছিলেন। প্রচন্ড উত্তেজনায় ওনার টাক থেকে ঘাম গড়িয়ে নাক বেয়ে জিভের দিকে যেন হাঁটছিল। রুদ্র বলল, ভীষণ ভয় পেয়ে আছেন, বুঝতে পারছি। আমার ঘরে এরকমটা হলে আমিও ভয় পেতাম। দাঁড়ান, বেশি চিন্তা করবেন না। আগে বলুন, আপনি কি নিশ্চিত যে ঘরের তালা ভালো করে দিয়ে বেরিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত। রাজেন তো নিজেও দেখেছে। বেশ, তারপর ঘরে ঢুকে আগের মতোই তালা চাবি পেয়েছেন, তাই তো? চাবি তো আমার পকেটেই ছিল, তালাটাও অক্ষত ছিল। আমি খুললাম রাজেনের সামনেই। আপনি সমস্ত আর্টের জিনিসপত্র নিয়ে এসেছিলেন? না না, 3 দিন চলবে বলে অনেক কিছু ওখানেই আছে। ওই বেশ কিছু কার্ডবোর্ড, চেয়ার, এইসব জিনিসগুলো রাজেন কোথায় নামিয়ে দিয়ে গেছিল? এই যে বসার ঘরে, দেখুন এখনো ওখানেই আছে। তা রাজেন স্টুডিওতে কেন রাখলো না? এই আজকে আবার লাগবে, সেই জন্য আর ঢোকানো হয়নি তখন। বুঝলাম। আপনি তারপর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন এবং মাঝরাতে বাথরুমে উঠলেন, আর তখনই কৌতূহল বসে স্টুডিওর বাতি জ্বালিয়ে দেখতে গেলেন, রাইট? হ্যাঁ, একদমই তাই। স্টুডিওর দিকে যদি তখন না দেখতাম। বুঝলাম। একবার সেখানে যাওয়া যেতে পারে কি? আপনারা চান? আমি যাব না, প্লিজ। আমার খুব ভয় করছে। চিন্তা নেই, এখন ওখানে আর ওই বডি পড়ে নেই, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। না 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 না, আপনারা যান, আপনারা যান। আমি পরে সব শান্ত হলে যাব। বুঝলাম ভদ্রলোক ভীষণভাবে ভয় পেয়ে আছেন। ভয় যেন ওনার অস্থি মজ্জায় প্রবেশ করে একেবারে আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমরা 3 জনেই আপাতত এগিয়ে গেলাম স্টুডিওর দিকে, যেখানে লাশটা পড়েছিল। এখন দিনের আলোয় সবকিছু বেশ স্পষ্ট। স্টুডিওর দরজাটা খুলে চক দিয়ে আঁকা নির্দিষ্ট জায়গাটায় চোখ রাখল রুদ্র। জিজ্ঞেস করল, জল কতদূর গড়িয়েছিল? এই তো এই টেবিলের পায়া অবধি। স্বাভাবিক। ভদ্রলোকের কোনো আঁকা কি মিসিং আছে? না, সেরকম তো কিছু বলেননি। ও দাঁড়ান, একটু আশপাশটা ভালো করে দেখি। বলে রুদ্র চারপাশটা ভালো করে দেখতে লাগলো। আশেপাশে অনেকগুলো ছবি, তুলি, রঙের মেলা ছড়িয়ে আছে। একটা হোয়াইট বোর্ডের উপর ভদ্রলোক আসন্ন কিছু ডেটস এবং প্লেস লিখে রেখেছেন, যার হেডলাইনে লেখা রয়েছে এক্সিবিশন বলে। রুদ্র হাতে রুমাল পরে ড্রয়ার খুলে দেখল, তারপর টেবিলের প্রত্যেকটা জিনিস হাতে তুলে দেখল। একবার স্টুডিওর বাইরে গিয়ে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল। কেবলমাত্র ওই হলদে আলোটা জ্বালিয়ে দেখল স্টুডিওর ভেতর। তারপর আবার সব দরজা জানলা খুলে দিল। আচ্ছা অফিসার, মোট কটা ঘর আছে এই বাড়িতে? আপাতত 5টা ঘর দেখেছি, বসার ঘর মিলিয়ে। স্টুডিও ধরলে 6টা। এই এতগুলো ঘর কি জন্য ব্যবহার করা হয়? এটা তো ওনাদের পৈতৃক ভিটে, আর ভদ্রলোক তো সারাক্ষণ এখানে থাকেনও না, ঘুরে ঘুরে বেড়ান কত জায়গা। তাও ঠিক। আপনারা কি প্রত্যেকটা ঘরে গিয়েছিলেন? না, সেটা করা হয়নি। তার কি কোনো প্রয়োজনীয়তা আছে? আসলে জানতে চাইছিলাম যে এই দেহটা এখানে রেখে গেছে, যে সে কিভাবে ঢুকেছে এবং কিভাবে বেরিয়েছে। আর তো কোনো তথ্য পাচ্ছেন এখানে। ওইটা কি বলে স্টুডিওতে ঢুকতেই ডান দিকের দেয়ালে একটা ছোট্ট জায়গার উপর চোখ পড়ল রুদ্রর। আমরা দুজনেও সেদিকে তাকিয়ে রইলাম। ঘরের পশ্চিম দিকে, যেখানে একটা ছোট্ট আলমারি রয়েছে, তার কোণায়
একটা ঘষে যাওয়ার দাগ। রুদ্র ভালো করে সেদিকটা দেখে বলল, আলমারিটা পুরনো, কিন্তু দাগটা মনে হচ্ছে নতুন। কারোর প্যান্টের সঙ্গে ঘষা লেগেছে। ধুতি বা পাজামা বলছি না, প্যান্ট বলছি, কারণ সম্ভবত প্যান্টের একটা জায়গাও ছিঁড়ে গেছে। বলে হালকা করে আঙুল দিতেই রুদ্র বলল, ও বাবা, আড়াল থেকে একটা পেরেক বাবাজি বেরিয়ে আছে বলেই এমনটা হচ্ছে। এই যে পেরেকটা। অন্ধকার ঘর, হলুদ আলো, জোরালো নয়, পশ্চিমের দিকে সেই আলো একটু বেশি অল্প আসে, সন্দেহ নেই তাড়াহুড়োয় এমনটা হয়েছে। প্যান্টের কাপড়ের কিছু অংশ যদি লেগে থাকতো তাহলে ভালো হতো, কিংবা হয়তো ছিঁড়ে পড়েছিল সত্যি সত্যি। আততাই অত্যন্ত ধূর্ত এবং সজাগ বলে সে সেটা সরিয়ে নিয়েছে। তাড়াহুড়ো এবং যত্ন, এই দুয়ের সংমিশ্রণ। একটাও এমন কিছু ছেড়ে যায়নি যেটা থেকে কোনো গোয়েন্দার মস্তিষ্ক কিছু বলে দিতে পারে। রক্তের কোনো ব্যাপার ছিল না, অর্থাৎ আততায়ীকে বাথরুম ব্যবহার করতে হয়নি। কিন্তু কেটে গেল, সে কি বাথরুম ব্যবহার করবে না? কেটে গেলে মানে? ওই লোহায় থেকে কেটে গেলে? হ্যাঁ, তাই। হয়তো সেটা জখম নয়, হয়তো একেবারে হালকা ছড়ে গেছিল, হয়তো প্যান্টের উপরই শুধু প্রভাবটা থেকেছে। অনেক কিছু হতে পারে, আবার অনেক কিছু নাও হতে পারে। তাহলে বলছেন এখন মেডিকেল রিপোর্টেই মূল ভরসা করে থাকতে হবে? দেখুন, খুনি বা যিনি বডি ডেলিভারি করেছেন এখানে, তিনি একজন অত্যন্ত ধূর্ত মানুষ। একেবারে ভূতের মতন চলাফেরা করেছেন এই সমস্ত ঘর জুড়ে। তার কাছে ইনফরমেশন ছিল গতকাল কখন থেকে কখন কল্যাণবাবু বাইরে থাকবেন, তাই সে যথেষ্ট ঠান্ডা মাথায় কাজটা করেছে। আশা করি আপনি তার একটাও ফিঙ্গারপ্রিন্ট পাবেন না গোটা বাড়ি জুড়ে। মেয়েটির প্রোফাইলিং করা ছাড়া আমিও তার গতি দেখছি না। আচ্ছা, একবার ওই রাজেন বলে ছেলেটির সঙ্গে কথা বলতে চাই, তার থেকে বেশ কিছু জিনিস জানার আছে। আমি ব্যবস্থা করছি ওকে আনানোর। আমরা এরপর ছাদের ঘরে গেলাম। ব্যালকনি থেকে জানলার আশপাশ সবই তন্ন তন্ন করে দেখল রুদ্র, কিন্তু কোথাও কিছুই পেল না। বেশ অনেকটা ঘামাঘামির পর একটু বসার ঘরে গিয়ে বসলাম আমরা। কল্যাণবাবু নিজেই আমাদের জন্যে শরবত নিয়ে এলেন। ভদ্রলোক এত বড় বাড়িতে কোনো চাকর বাকর রাখেননি। শুধু যখন তিনি কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন তখন তিনি নাকি একজন চাকরকে রেখে যান। রাজেন আসা অবধি আমাদের সঙ্গে তিনি ছোটখাটো গল্পই জুড়ে দিলেন এক প্রকার। আমি কাল থেকে ভীষণ ভয় পেয়ে আছি, বিশ্বাস করুন। এইভাবে যে কেউ কেন আমার উপর প্রতিশোধ নিতে যাবে সত্যি বুঝতে পারছি না। আপনার কোনো রাইভাল শিল্পী বা অন্য কোনো রিলেটিভ? না না, এমনটা কেউ করবে না। একটা ডেড বডি এইভাবে ফেলে যাওয়া ভাবতে পারছেন আপনি? থাক ওসব কথা আপাতত, আমরা না একটু অন্য কথা বলি। হ্যাঁ বলুন। আপনার পরিবার সম্পর্কে একটু বলুন। কখনো বিয়ে করেননি? না, করিনি। আমার সব ভালোবাসা তো এই আঁকাকেই দিয়েছি, তাই বউয়ের প্রতি অবিচার করা হবে ভেবেই কাউকে স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দিইনি। আমার বাবা মা চলে গেছেন অনেক কাল আগে, তারপর থেকে একলা একলা থেকে বেড়ে উঠেছি। বীজ, নন্দলাল বসু এদের দেখানো পথে হেঁটেছি আর নিজের স্বতন্ত্র ক্ষেত্র উন্মোচন করেছি। ব্যাস, এটুকুই আমার গল্প। আপনার কোনো আত্মীয় নেই কিংবা দূর সম্পর্কের কেউ? আছে, তবে কারোর সঙ্গে ঠিক যোগাযোগ নেই। বেশিরভাগ দেশভাগের পর ওখানেই থেকে গেছে। তাদের সঙ্গে আগেও যে খুব সদ্ভাব ছিল এমনটা নয়। এবারে যারা আছে তারাও খুব একটা আসে না, আমিও চাই না। আমি একজন খামখেয়ালি শিল্পী, কখন কোথায় থাকি কে জানে। আর বন্ধু বান্ধব? আছে, ছেলেবেলার প্রায় ৩-৪ জন আছে। একজন তো আবার আমেরিকায় ব্যাংকে কাজ করে। বাকিদের সঙ্গে খুব অকেশনালি কথাবার্তা হয়ে থাকে আর কি। ও, তাই রাজেনের সঙ্গে কিভাবে পরিচয় হলো? আমার বন্ধু সমরেশদের সূত্রে আলাপ আর কি। ছেলেটা কাজের। একদিন আমায় বলল ওর কোম্পানি থেকে ছাঁটাই করে দিচ্ছে অনেক 4th ক্লাস স্টাফ, আমি যদি ওকে কাজে নেই। দেখুন, বুঝতেই পারছেন আমি লোকেদের থেকে একটু দূরে দূরেই থাকি, তাই সবসময় তাকে পকেটে করে ঘুরতে তো পারবো না।
একটা কাজের বন্দোবস্ত করে দিই একজনের অফিসে, আর আমার দরকার পড়লে ডাকি। কার অফিসে জানতে পারি? আমি আগে নিজে যেখানে কাজ করতাম সেখানে। এককালে তো ইলেকট্রিক অফিসে কাজ করতাম, সেখানে এখন যে ম্যানেজার আছেন এককালে সে আমারই কলিগ ছিল, তাই ওখানে একটা বন্দোবস্ত করে দিই। কথাবার্তা চলতে চলতে রাজেন চলে এলো। বছর 25-এর একটি ছেলে, ঢ্যাঙা চেহারা, মুখটা কেমন চামচিকের মতো, ক্ষুদ্র চঞ্চু নাকটা আর মুখের বিস্ময় ভাবটা বড্ড অদ্ভুত করে তোলে তাকে। আমাদের সামনে এসে কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। কল্যাণবাবুর ইশারায় চেয়ারে বসল। কেমন যেন খাবি খাওয়া ভাব মুখে লেগে আছে সর্বত্র। সম্ভবত খবর পেয়েছে স্টুডিওর ঘটনার, তাই সেদিক পানে ভুল করেও চেয়ে দেখছে না। ব্যাপারটা চোখে পড়তেই রুদ্র বলল, নমস্কার রাজেন বাবু, আপনার ব্যাপারে কথা হচ্ছিল কল্যাণবাবুর সঙ্গে। ও তাই, আচ্ছা আচ্ছা। এবার রুদ্র কল্যাণ বাবুর দিকে ফিরে বললেন, আপনি একটা কাজ করুন, এখন নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন, আমরা একলা কথা বলতে চাই খানিকক্ষণ। কল্যাণবাবু উঠে নিজের ঘরে চলে গেলেন। রুদ্র তার যাওয়ার দিকে তাকিয়ে রাজেনের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা রাজেনবাবু, আপনি কোথায় কাজ করেন? একটি ইলেকট্রিক কোম্পানিতে। কি কাজ করেন জানতে পারি? বাড়ি বাড়ি যাই বিলের জন্য, আর অফিসে ওই ছোটখাটো কাজ যা থাকে আর কি। আপনি কল্যাণবাবুকে ঠিক কতদিন ধরে চেনেন? হ্যাঁ, ওই 3 বছর ধরে চিনি। হ্যাঁ, আসলে আমার আগের বস যিনি ছিলেন। থাক থাক, সেই খবর আমরা শুনেছি ইতিমধ্যেই। আমরা মূলত কল্যাণবাবুকে নিয়ে আপাতত কথা বলতে চাই। আচ্ছা, ভদ্রলোকের সঙ্গে গতকাল আপনি বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, যাওয়ার সময় সব নিয়ে এসেছিলাম যা যা বলেছিলেন, আর ফেরার পর স্যার বললেন যে বসার ঘরেই রেখে দিতে জিনিসগুলো, আবার পরদিন লাগবে। গতকাল রাতে আপনি কি আর কিছু লক্ষ্য করেছিলেন বাড়িতে? মানে কোনো অন্য লোকের উপস্থিতি কিংবা কারোর হাঁটা চলা? না, একেবারেই কিছু বুঝিনি। যখন রাতের বেলা ফেরেন, ঘরের সব আলো বন্ধ ছিল? হ্যাঁ, স্যার তো সব আলো নিভিয়েই গেছিলেন। ওকে, আপাতত এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত শহর ছেড়ে কোথাও যাবেন না প্লিজ। যে কোনো প্রয়োজনে আপনাকে ডাকা হতে পারে, তা এখন আপনি যেতে পারেন। বলে রুদ্র একটা সিগারেট ধরালো। আমিও একখানা মুখে দিলাম, ধোঁয়া ছেড়ে বললাম, কি মনে হয় কেসটা ঠিক কোন দিকে এগোচ্ছে? কোন দিকে এগোচ্ছে সে নিয়ে আমিও বেশ ভাবনায় মশগুল আছি ভাইয়া। একটা অতৃপ্ত আত্মার মতন কেউ যেন দেহটা রেখে চলে গেছে। সে যে কল্যাণবাবুকে ফাঁসাতে চাইছে সেটা পরিষ্কার। আপাতত সত্যি সত্যি আমার হাতে কিছু নেই। চলো আজকে ফিরে যাওয়া যাক। এতক্ষণ নানান পর্যবেক্ষণ করে কিছু না পেয়ে ফাঁকা হাতে আমি আর রুদ্র বাড়ির পথে পা বাড়ালাম। রুদ্র যে বেশ মনক্ষুণ্ণ হয়ে রয়েছে তা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। এইভাবে 2 দিন কেটে গেল। 3 দিনের দিন আমরা বিদেশ বসাকের থেকে টেলিফোন পেলাম। বিদেশ জানালেন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বিশেষজ্ঞ বলছেন খুনটা হয়েছে 2 মাস আগে। গলা টিপে খুন, শুধু খুন নয় রেপও হয়েছে। মেয়েটার আইডেন্টিফিকেশন করাটা বেশ চাপের ছিল বটে, তবে শেষমেশ করা গেছে বইকি। মেয়েটি বছর 20 একজন কলেজ পড়ুয়া, নাম তনিমা রায়, বালিগঞ্জে বাড়ি, বাবা মায়ের একমাত্র মেয়ে। এখন তদন্তটা ওই দিক থেকেও করতে হবে বুঝলেন, এখানকার থানাও নয়। বাবা মা লোকাল থানায় নিখোঁজের জন্য ডায়েরি করেছিলেন 2 মাস আগে। মেয়েটির ছবি দেখে বুঝলাম ওকে দেখতে ভীষণ সুন্দর, মানে একেবারে পরীর মতন। সম্ভবত খুনি ওর ওই রূপ দেখেই ওকে খুন করেছে। হয়তো কোনো প্রাক্তন প্রেমিক কিংবা এমন কেউ যে তাকে মানে চেয়েও পাচ্ছিল না, এরকম ব্যাপার। বিদেশ বসাকের কথা শুনে রুদ্র আর আমি ভীষণ মুষড়ে পড়ি। আমি বলে উঠলাম, তার মানে
আমি যা ভাবছি সেটাই কি সত্যি? হ্যাঁ বৃশ্চিক, আমারও তাই মনে হচ্ছে। এর অর্থ হলো আমরা সেদিন ভদ্রলোকের কাছে যে পোর্ট্রেট দেখেছিলাম সেটা খুব সম্ভবত এই মেয়েটির। তবে না দেখে কিছুই বলা যাবে না। রুদ্র, তোমার মনে আছে ভদ্রলোক একটি লিফলেটের কথা বলেছিলেন? হ্যাঁ বলেছিলেন, একটা খাবারের দোকানে লিফলেটের মধ্যে ছবিটা ছিল। চলো একবার বিদেশ বসাকের কাছে যাওয়া যাক। সেখানে আগে দেখে নিতে হবে মেয়েটির ছবিটা, তারপর নয় কল্যাণবাবুর বাড়িতে যাওয়া যাবে। আমরা আর দেরি না করে প্রাতরাশ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম বসাকবাবুর থানার উদ্দেশ্যে। মন বলছিল ওই মেয়েটিই হবে। সেই কাজল কালো চোখ, অপরূপ মায়াবী মুখশ্রী মাথার মধ্যে গেঁথে রয়েছে এখনো। দেখলেই বোধ হয় কোনো কাল্পনিক রূপকথার নায়িকা হতে পারে সে। তাকে এভাবে ধর্ষণ এবং খুন করে একজন নামজাদা আর্টিস্টের ঘরে ফেলে রাখার কি উদ্দেশ্য থাকতে পারে? কল্যাণ ভৌমিকের ব্যাপারে আমরা যেটুকু জানি সেটুকু কি আদৌ যথেষ্ট? এই তো আপনারা চলে এসেছেন দেখছি। যাই হোক, ভালোই করেছেন এসে। আমি হয়তো আপনাদের কাছে যেতাম। এই যে মেয়েটার ছবিটা একবার দেখুন। ভদ্রলোকের এগিয়ে দেওয়া ছবিখানা হাতে নিয়ে আমরা দুজনে অবাক হলাম না। ব্যাপারটা উনি লক্ষ্য করলেন, জিজ্ঞেস করলেন, চেনেন নাকি মেয়েটিকে? রুদ্র সবিস্তারে ব্যাপারটা বলল। অফিসার বললেন, তাহলে তো আমাদের সেই লিফলেটখানা খুঁজে দেখতে হবে। হয়তো সেখানেই রয়েছে আমাদের খুনির সন্ধান। চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক ভদ্রলোকের বাড়ির উদ্দেশ্যে। কল্যাণ বাবুর বাড়িতে গিয়ে সরাসরি ওনাকে প্রশ্ন করে বসল রুদ্র। কল্যাণবাবু, আপনি মেয়েটিকে চিনতে পারছেন? কল্যাণ ভৌমিক ভালো করে হাতে নিয়ে দেখলেন ছবিখানা। বেশিক্ষণ দেখতে হলো না, বলে উঠলেন, হ্যাঁ তো, এই চেহারা দিয়েই তো আমি এখানে পোর্ট্রেট এঁকেছিলাম। আপনার ঘরে যার দেহ পাওয়া গেছিল এই সেই মেয়েটি। আপনি বলেছিলেন না কোনো এক খাবারের দোকানে লিফলেটে তার মুখখানা দেখেছেন? সেই লিফলেটখানা এখন কোথায়? ভদ্রলোক অনেক বড় শখ পেয়ে সোফায় বসে পড়লেন। তার হাতে ধরা চশমাখানা মাটিতে পড়ে গেল। আমি জল ঢেলে গ্লাস সামনে ধরতেই জলটা খেয়ে একটু ধাতস্থ হলেন। কেমন যেন কেঁদে উঠলেন মুহূর্তে। এই রুদ্রবাবু, কে আমার এইভাবে ফাঁসাচ্ছে বলুন তো? আমি 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 কি দোষ করেছি কিছুই বুঝতে পারছি না। যে আপনার কাছে কি এখন সে লিফলেট রয়েছে? মনে নেই। ওরকম একটা ছবি এঁকে নেওয়ার পর কি আর সেই লিফলেট থাকবে? ঠিক, তবে থাকলেও থাকতে পারে। আমার মনে হয় একটু গোটা বাড়িটা খুঁজে দেখা দরকার। কি বলেন? পারমিশন পাচ্ছি তো? হ্যাঁ, খুঁজে দেখুন, তবে নোংরা করলে একটু গুছিয়ে রাখবেন, ব্যাস এইটুকুই আবদার। আপনি আমায় এটুকু বলুন, লিফলেটখানা দেখে আপনি ছবি আঁকলেন কেন? আর এই ছবি আগে কখনো প্রদর্শন করেছেন? না না, আগে কখনো নয়, এই প্রথমবার করলাম। আসলে ছবিটা তো বেশি দিন আগের আঁকা নয়, ওই 2 মাস আগের আঁকা হবে। আমার কাছে এই লিফলেট আসে আর আমি বমকে যাই। মশাই, অমন আশ্চর্য রূপ আমি কখনো দেখিনি, বিশ্বাস করুন। চাক্ষুষ ওই রূপ দেখে আমি ভড়কে গেছিলাম। তাই তো তাই তো তাই তো আমি ওকে ক্যানভাসে আঁকতে লাগি। একেবারে নিখুঁত এঁকেছি, বিশ্বাস করুন, একটু ত্রুটি নেই তাতে। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনার কথায়। আপনি একজন খ্যাতনামা শিল্পী, আপনার তুলির টানে অবশ্যই তার রূপ আরও কলতাই হয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমায় এবার এটা বলুন তো, ওই ছবি পেলে যে আপনি আঁকবেন, এই ব্যাপারে বদ্ধমূল ধারণা কার কার থাকতে পারে? মানে আপনার কোনো বন্ধু বা শত্রু? না না, মনে পড়ছে না। এই আমার ইনহেলারটা লাগবে মশাই, আর পারছি না। মুহূর্তে ভদ্রলোকের চোখ মুখ কেমন যেন দমবন্ধ হওয়ার মতো হয়ে এলো। তাই ওনার পকেট থেকে ইনহেলার বের করে আমি মুখে গুঁজে দিলাম। ভীষণ ভয় পেয়ে আছেন লোকটা।
নিজে নিজেই হালকা স্বরে বললেন, আসলে আসলে আমার বন্ধু বান্ধব তো ওই 2-3 জনই আছে, আর কেউ নেই। তারা আমার আঁকা সম্বন্ধে অতটা খোঁজ কখনো রাখেনি, শুধু জানে আমি তুলি দিয়ে আঁকে বুকি করে থাকি। আর শিল্পের জগতে কেউ? না না, বন্ধু কেউ নেই। তবে আমার আঁকা নিয়ে পাগলামি স্বভাবটা জানে কম বেশি সবাই। তার মধ্যে কি কেউ আপনার সঙ্গে এই কাজটা করতে সক্ষম বলে আপনার মনে হয়? দেখুন, মনে তো হয় অনেক কিছুই, কিন্তু মনে করা দিয়ে আর কি চাই আসে? আমার যা পিছনটা মারা গেল। সরি, ভেরি ভেরি সরি, মুখ ফসকা বেরিয়ে গেছে। ভদ্রলোক লজ্জা পেলেন কথাটা বলে। আমরা ওনার থেকে বয়সে ছোট, আমাদের সামনে এভাবে একটা বেফাঁস কথা বলে লজ্জিত হলেন। রুদ্র বলল, পুলিশের খোঁজ চলতে থাকুক, আমরা ততক্ষণ এখানেই আছি। একবার ছবিটা পেলে তাও যদি কিছু আন্দাজ করা যায়। হ্যাঁ, দেখুন তো কে এমনটা যে করলো আমার সঙ্গে। আপনার বন্ধুদের সঙ্গে একটু কথা বলা যাবে? তাদের টেলিফোন নম্বর বা ঠিকানা যদি কিছু পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দাঁড়ান, ঠিকানা তো বলতে পারবো না, তবে অসিত থাকে পার্ক স্ট্রিটে আর দীনেশ থাকে দিল্লি। এদের সঙ্গে কথা বলতে পারি, আমি ফোন নাম্বারটা দিতে পারবো। বেশ, অন্তত ফোনে কথা বলাটাই না যথেষ্ট হবে। আপনি নাম্বার দিয়ে রাখুন আমায়। আর আপনি বিগত 1 বছরে কোথায় কোথায় গেছেন স্যার? ভদ্রলোক একটু চমকে উঠলেন কথাটায়, একটু ইতস্তত করে বললেন, গেছি তো বেশ অনেক জায়গায়, দেরাদুন, আসাম, ম্যাঙ্গালোর, অনেক জায়গায় গেছি আর কি। আপনার সঙ্গে আর কেউ গিয়েছে? না না, আমি সঙ্গী সাথী তো পছন্দ করি না, আপনাকে আগেই বললাম। ও যাই হোক, আমি একবার পুলিশদের সঙ্গে একটু হাত লাগাই, বুঝলেন? একবার গোটা বাড়িটা খুঁজে দেখি ছবিখানা পাই কিনা। আপনি তো মনে করতে পারছেন না, আমি নয় দেখি। এভরিস্টিক, চলো হাত লাগানো যাক। রুদ্রর কথায় আমরা সবাই মিলেই হাত লাগালাম। হ্যাঁ, অবশ্যই কল্যাণ বাবু বাদে। উনি একলা একলা ওনার স্টুডিওতে গিয়ে বসলেন। বুঝলাম ভয়টা এখন কেটে গেছে। খোঁজাখুঁজি চলল প্রায় দুপুর অবধি। মাঝখানে আমরা খাওয়ার জন্য একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম। ভীষণ খাটাখাটনির পরেও দুর্ভাগ্যবশত আমরা সেই লিফলেট খানা পেলাম না। বিকেল নাগাদ সবাই যখন খুব ক্লান্ত, অফিসার বিদেশ কল্যাণবাবুকে বললেন, আপনি কি একবার মনে করতে পারেন যে লিফলেটের উপর কি ঠিকানা ছিল? না, আমি তো মেয়েটির ছবির দিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম, আমার তো সব মনে নেই। আচ্ছা, ঠিক কবেকার পেপার বলুন তো, আমি তাহলে খোঁজ নিয়ে দেখব। 2 মাস আগের, ওই 14-15 তারিখ হবে। আপনার বাড়িতে পেপার কে দেয়? ওই তো সকালে রাজু আসে, ওই এ পাড়ায় পেপার বিলি করে। বুঝলেন বিদেশবাবু, একবার ওই রাজুর সঙ্গে কথা বলতে হবে যেমন হচ্ছে। আর আপনি আলাদা করে কি তনিমার দিকটাই ইনভেস্টিগেট করেছিলেন? হ্যাঁ, সে করা হয়েছে। মেয়েটার সঙ্গে যারা যারা পড়তো তাদের সঙ্গে কথা বলে দেখেছি। কারোর উপর ঠিক কিলার ইনস্টিংক্টটা পেলাম না, মানে কোনো মোটিভ নেই ওকে খুন করার। একটা ওরকম ডাকসাইটে সুন্দরী মেয়ের প্রধান শত্রু তার জেন্ডার আর রূপ, এর বেশি কিছু লাগে না। আমার একবার আলাদা করে কথা বলতে হবে ওদের সাথে। বাবা মা কিছু ক্লু দিতে পারলেন? না, নিটফল শূন্য। ওনারা বড্ড ভালনারেবল হয়ে পড়েছেন। এই কেস আপাতত ঠিক কোনো দিকেই এগোচ্ছে না, যা বুঝলাম। আচ্ছা কল্যাণবাবু, এই রাজু কোথায় থাকে? এই পাড়ায় মোড়ের দিকে একটা অ্যাসবেস্টারের ঘর আছে, ওখানেই ওর পরিবারকে নিয়ে থাকে। ঠিক আছে, তাহলে চলুন বিদেশবাবু, ওর সাথেই কথা বলা যাক। একটা কাগজে উনি বন্ধুদের নাম্বার লিখে দিলেন। কাগজটা নিয়ে সেখান থেকে তল্পি তল্পা গুটিয়ে আমরা রওনা দিলাম রাজুর বাড়ির দিকে।
কল্যাণবাবুর বর্ণনায় বাড়িটি চিনতে বিশেষ অসুবিধা হল না। বাইরে অনেকগুলো ভাঙা সাইকেল রাখা, যার সারাই করতে ব্যস্ত একজন মধ্যবয়স্ক লোক। রুদ্র তার কাছে গিয়ে বলল, নমস্কার, বলছি রাজু বাড়িতে আছে? ভদ্রলোক উঠে বসে বললেন, হ্যাঁ, ও এখানেই ছিল এক্ষুনি। এই রাজু, রাজু বাপ শোন একবার। বছর 18-19 একটা ছেলে বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। হাতে জামায় কালি লেগে রয়েছে। আমাদের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। সঙ্গে পুলিশ বুঝতে পেরে একটু ভয় পেয়েছে বোধহয়। রুদ্র বলল, একটু এদিকে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। রাজু একবার ওই লোকটার দিকে তাকালো, তারপর ভয়ে ভয়ে আমাদের সাথে এলো। স্যার, আমি তো কাগজ দিয়ে আর গ্যারেজে কাজ করি, আমি কিছু করিনি স্যার, খুব সৎ আছি আমি। তোমার সততা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই। একটা ইনফরমেশনের খোঁজে এসেছি তোমার কাছে। ভালোই ভালো তথ্যটি পেলে আমরাও খুশি মনে বাড়ি চলে যেতে পারবো। আচ্ছা বলুন। তুমি কল্যাণ ভৌমিকের বাড়িতে পেপার দাও? হ্যাঁ, সবার বাড়িতেই দেই। আজ থেকে 2 মাস আগে পেপারের সঙ্গে কোনো খাবারের লিফলেট দিয়েছিলে? লিফলেট? সে তো অনেক কাগজের মধ্যেই থাকে, কিন্তু কিন্তু আমার তো মনে নেই। একটু কষ্ট করে মনে করে দেখো, এমন একটা লিফলেট যেখানে খুব সুন্দর একটা মেয়ের ছবি ছিল। এই যে এই যে এই যে মেয়েটার ছবি এটা। বলে রুদ্র ছবিটা তুলে ধরল ওর সামনে। রাজু মন দিয়ে তনিমার ছবি দেখল, তারপর বলল, এ তো হেব্বি দেখতে মেয়ে স্যার, এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। কোনোভাবে ভুলে যাচ্ছ না তো? এরকম মেয়ে দেখলে যদি ভুলে যাই, তাহলে কালকে থেকেই নিজেকে মেয়ে বলবো স্যার। স্যার বলছি, মেয়েটা কোন পাড়ায় থাকে? থাক, তোমরা জেনে কাজ নেই, যাও কাজে ফিরে যাও। রাজু চলে গেলে বেশ বিষণ্ণ গলায় অফিসার বললেন, তাহলে রুদ্রপ্রিয় বাবু, কেস কোন দিকে এগোচ্ছে বুঝতে পারছেন? আমার 2-3 দিন সময় দিন। এখন আর কোনো কথা নয়, আমি দরকার পড়লে আপনাকে যোগাযোগ করব। আর এর মাঝে একবার হয়তো তনিমা রায়ের বাড়িতে যাব। তবে কল্যাণবাবুকে সাবধানে রাখবেন। পারলে বাইরে একজন কনস্টেবল বসিয়ে রাখার ব্যবস্থা করুন। বড্ড অদ্ভুত একটা কেস। সব হাতের সামনে থেকেও যেন কিছুই নেই। না না, হাতের সামনে পেলামই বা কি? কল্যাণ ভৌমিকের বাড়িতে আততায়ীর কোনো চিহ্ন পাওয়া গেল না। বেমালুম একটা মেয়ে ধর্ষিতা হয়ে মারা গেল, তবু কোনো ক্লু পাওয়া গেল না। ওর বাড়িতে গেছিলাম আমরা তারপর দিন। ওর বাবা মায়ের অবস্থা খুবই শোচনীয়। বাড়িতে আরো কিছু রিলেটিভ এসেছেন পাশে দাঁড়াতে। রুদ্র জিজ্ঞেস করল, আপনার মেয়ে তো একজন পড়ুয়া, ছেলে বন্ধুদের সঙ্গে মেলামেশা ছিল কিনা খোঁজ নিয়েছিলেন? ওর বাবা চোখের জল মুছে বলেছিলেন, মেয়ে বলে তাকে আলাদাভাবে কখনো দেখিনি স্যার। সব সময় ওকে স্বাধীনতা দিয়েছি, তাই ও কখনো কোনো কথা আড়াল করেনি আমাদের থেকে। রাহুল ঘোষাল বলে একজনের সাথে সম্পর্ক ছিল, তবে সেটা কেটে গিয়েছিল অনেকদিন আগে। যখন ও নিখোঁজ হয় তখনই রাহুলকে অনেক হেনস্থা করেছে পুলিশ, কিন্তু আমারও মনে হয় ও এর পেছনে নেই। কেন এমনটা মনে হয়? কারণ রাহুল সদ্য বিয়ে করেছে, তাও 5 মাস হলো। হঠাৎ করে প্রাক্তন প্রেমিককে খুন করার মতো বেফালতু কাজ কেন সে করবে? আপনার মেয়ে কি কোনো বিজ্ঞাপনের কাজ করতো, মানে ছবি টবি তোলার ব্যাপারে? সে বিষয়ে ওর বন্ধুরা বেটার আপনাকে বলতে পারবে হয়তো। ওর বাবা হিসাবে বলছি, মেয়েটা খুবই ভালো ছিল স্যার। যেমন সুন্দর রূপ, তেমন সুন্দর আকার হাত, খুবই ট্যালেন্টেড ছিল। কি বললেন? আকার হাত? হ্যাঁ, তবে সেসব অনেকদিন আগেই ঘুচে গেছে বোধ হয়। এখনো ডায়েরির পেছনে ছোট ছোট করে এঁকে রাখে যদিও। দেখুন না, ঘরের উইং চেইন বানিয়েছে, আরো কত টপ বানিয়েছে।
আর্টের জিনিসপত্র দিয়ে কত কিছু করেছে। এক সেকেন্ড, ও কি কারো কাছে আঁকা শিখতো? সে তো অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে। ওই স্কুলে পড়াকালীন শিখতো, তারপর এখন পড়াশোনাতেই মেন ফোকাস। যদিও আর্ট একাডেমির ব্যাপারে কিছু বন্ধুরা মিলে ওরা একটা আর্ট ফেস্টিভ্যালে গিয়েছিল মাস কয়েক আগের, ওই গুরগাঁওতে। কমাস আগে? 8 মাস হবে হয়তো, না 9 মাস। আপনি এটা পুলিশকে জানিয়েছেন? না, কোথায় কোথায় আজ এটা উঠলো বলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা উঠি আজ, আপনার সঙ্গে পরে কখনো কথা হবে। আমি বুঝতে পারছি রুদ্রর মনের অবস্থা। আমি বললাম, রুদ্র, এই কেসের সূত্রপাত তাহলে 2 মাস আগে ঘটেনি, ঘটেছে এরও আগে? খুব ভুল না হলে সূত্রপাত ঘটেছে আজ থেকে 9 মাস আগে। বিদেশ বসাকের কাছে যাওয়া যাক, ব্যাপারটা গোড়া থেকে ধরতে হবে আজ। আমরা তড়িঘড়ি করে পৌঁছলাম বিদেশ বসাকের কাছে। উনাকে সবটা বলার পর উনারও চক্ষু চড়ক গাছ। বিদেশবাবু অবাক হয়ে বললেন, মাই গড, উনি তাহলে নিজেই খুন করে চুপচাপ ঘরে বসে রয়েছেন? কিন্তু মোটিভটা কি? আপনি আগে উত্তেজিত হবেন না অফিসার, এখনো অনেকগুলো ইনকুয়েশন সমাধান হয়নি। আপনার কাছে কল্যাণ ভৌমিকের গত 1 বছরের ডিটেলস আছে, মানে কোথায় কোথায় উনি ছিলেন? হ্যাঁ, আপনার কথা মতো তো সেটা নিয়েই রেখেছিলাম। বেশ, ওটা দিন। বিদেশ একজন কনস্টেবলকে ডাকলে সে একটি ডায়েরি এসে দিয়ে গেল রুদ্রর হাতে। সেটা দেখে রুদ্র বলল, যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। লাস্ট ইয়ার নভেম্বরে এন্ডে ভদ্রলোক ছিলেন গুরগাঁওতে। তার মানে ওখানেই দুজনের সাক্ষাৎ হয় এবং তারপর তনিমা রায়ের সঙ্গে যোগাযোগ হয় কল্যাণ ভৌমিকের। কিন্তু মারলো কেন ওকে? সেটা জানতে হলে আপাতত ওখানকার লোকাল থানায় যোগাযোগ করতে হবে, আর যোগাযোগ করতে হবে তনিমার বন্ধুদের সঙ্গে। ওরা নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা নিয়ে আপনাকে কিছু বলেনি। রুদ্রর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশ বসাকের হুকুমে মাত্র 1 ঘন্টার ভেতর থানার মধ্যে চলে এলো প্রায় 12 জন। আমি তো দেখে অবাক। লোকটা ভীষণ কড়া এবং হার্ডওয়ার্কিং। জানতে পারলাম এই 12 জনের সঙ্গে তনিমা গুরগাঁওতে গত বছর ওই সময়টা ছিল। সকলের সঙ্গে কথাবার্তা বলে জানা গেল সেখানে কল্যাণ ভৌমিকের সঙ্গে তাদের পরিচয় হয়। এমনিতে ওরা আগে থেকে কল্যাণবাবুকে চিনতেন, এবার একটা এত বড় জায়গায় গিয়ে অধিক ঘনিষ্ঠতা লাভ করেন। ওখানে কল্যাণ ভৌমিকের একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে ভদ্রলোক নাকি দ্রুত শহরে চলে আসেন। এই ব্যাপারটা খুবই মামুলি ছিল বলে ওটা নিয়ে ওরাও বিশেষ ঘাটায়নি। আর তনিমার মৃত্যুর সঙ্গে সেই কেসের সম্পর্কটা খুব একটা ছিল না। আর পুলিশের তদারকিতে কল্যাণ ভৌমিকের বাড়িতে যে তনিমা রায়ের বডি পাওয়া গিয়েছিল সেটা ধামাচাপা পড়ে যায়, কারণ কল্যাণবাবুর বন্ধু হলেন এই থানার ওসি। ফলে ওই 12 জনের পক্ষে জানা সম্ভব ছিল না এই কল্যাণবাবু কিভাবে তনিমা রায়ের মৃত্যুর কেসের সঙ্গে যুক্ত। ব্যাস, অনেকটা গুটিয়ে আনা গেছে। এবার লোকাল থানায় সাহায্যটা নিতে হবে। পার্টিকুলার যে এরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল ওই আর্ট ফেস্টিভ্যাল, সেখানে খোঁজ লাগানো হলো। বিদেশ বসাকের কাছে উঠে এলো পরপর অনেকগুলো ঘটনা। একটা অ্যাক্সিডেন্ট, একটা রোগী, আর তার চরম মানসিক বিড়ম্বনা। ওখানে থাকাকালীন একটি কার অ্যাক্সিডেন্ট হয়। স্টিয়ারিং হাতে তখন রাস্তার উপর ছুটছিলেন কল্যাণ ভৌমিক। একটি অল্প বয়সী মেয়ে মারা যায়, আর সমস্তটা মীমাংসা হয়ে যায় বেশ কিছু টাকার অঙ্কে। ওই সময় যিনি অফিসার ইনচার্জ ছিলেন তিনি অনেক টাকার ঘুষ খেয়েছিলেন, কিন্তু এখন কলকাতায় কল্যাণবাবুকে খুনের অভিযোগে আনা হয়েছে শুনে তিনি সাহায্য করতে রাজি হলেন। অনেকগুলো ডকুমেন্টস পাঠানোর ব্যবস্থা করলেন। হাসপাতালের সব তথ্য আমাদের হাতে চলে এলো। ভদ্রলোক প্রচণ্ড শক পেয়ে গিয়েছিলেন অমন ঘটনায়। তারপর চলে আসেন কলকাতায়। একটা খুন ধামাচাপা দিতে গিয়ে ভীষণ ট্রমাটাইজ হয়ে পড়েন লোকটা।
আমরা আসলে কল্যাণবাবুকে ঠিক স্টাডি করিনি প্রথম থেকে, না হলে প্রথম দিনেই হয়তো ধরে ফেলা যেত তাকে। কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার হলো না তনিমা রায়ের কি দোষ ছিল। রুদ্র বারবার বলতে লাগলো, তোমাদের কাছে হয়তো কল্যাণ ভৌমিকই খুনি, কিন্তু আমি বলছি এই খুনের দায়িত্ব অন্য কাউকেই নিতে হবে। কিন্তু রুদ্র, there were no traces of anybody else. একটা ডেড বডি, 2 মাস পুরনো ডেড বডি এভাবে স্টুডিওতে রেখে কেউ চলে গেল, একটা ছাপ ছেড়ে গেল না সে? এখনো আরো অনেক কিছু জানা বাকি আছে তোমাদের। যাই হোক, আমার কাছে অঙ্কটা অনেকটা পরিষ্কার। এখন আগামীকাল হতে দাও। আচ্ছা বিদেশবাবু, আগামীকাল সকালে একটু ছেলেপুলে নিয়ে চলে আসবেন কল্যাণবাবুর বাড়িতে, আর এই 12 জনের মধ্যে কাউকে নিয়ে আসবেন। যাই হোক, বেশ ঘোল খাইয়েছে খুনি, কিন্তু কতই বা খাওয়ালো, শেষমেশ ধরা তো পড়তেই হলো। পরদিন সকাল, স্থান কল্যাণ ভৌমিকের বাড়ির ড্রয়িং রুম। একবার ঘরের চারপাশের অবস্থানটা এই মুহূর্তে জানিয়ে রাখি। বেশ কিছু পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে আছেন চারিদিকে। বিদেশবাবু, আমি আর রুদ্র বসে আছি চেয়ারে, আর একজন সাইকিয়াট্রিস্টও এসেছেন। রাজেন আর রাজুও এখন উপস্থিত। রুদ্র ব্যাপারটা বেশ নাটকীয় মোচড়ে পেশ করতে চাইছে বুঝতে পারলাম। কল্যাণবাবু একটু ভয় পেয়ে গিয়েছিলেন সকলের ইন্টারেস্টের কেন্দ্রবিন্দুতে থাকার জন্য। কল্যাণবাবু, আপনি তো খুবই ফেমাস একজন মানুষ। আপনার আর্টের কদর দেশের বাইরে ছড়িয়ে পড়েছে অনেক দিন ধরে। একলা থাকেন, বেশি লোকজন পছন্দ করেন না, আপনার ম্যানেজার নেই। কিন্তু একটা বিষয় বলুন, মাঝে মাঝে তাহলে কে ফোন রিসিভ করে আপনার ম্যানেজার হিসেবে? ভদ্রলোক চমকে উঠলেন। আমরা সবাই চমকে রুদ্রর দিকে প্রথমে, তারপর ওনার দিকে তাকালাম। কল্যাণবাবু বললেন, কিসব ফালতু ফালতু কথা বলছেন আপনি? আমার কোনো ম্যানেজার নেই, আমার কোনো ম্যানেজার নেই। কিন্তু এমনটা তো আপনার বন্ধুরা বললেন না আমার টেলিফোনে। ভদ্রলোক নিজেও যেন চমকে রয়েছেন। তার মুখে আমি স্পষ্ট বিস্ময়ের অভিব্যক্তি লক্ষ্য করলাম। রুদ্র বলতে লাগলো, আমাদের সামনে রাজু ছেলেটা রয়েছে, সে নিজে মুখে স্বীকার করেছে যে তনিমা রায়ের ছবি দেওয়া কোনো রকম লিফলেট সে আপনাকে দেয়নি কাগজের ভেতর। তাহলে ওটা আপনি কোত্থেকে পেলেন? এবার যেন কেঁদে উঠলেন কল্যাণবাবু। বিশ্বাস করুন, আমি ওর মধ্যেই পেয়েছিলাম কাগজটা। ওখানে ছবি ছিল মেয়েটার, এঁকে ফেলেছিলাম, আমি এঁকে ফেলেছিলাম। বুঝলে বৃশ্চিক, আমি ভাবছিলাম কে এমন হতে পারে যে জানতো ওই ছবিটা হাতে পেলে কল্যাণবাবু অবশ্যই ছবিটা আঁকবেন। কলকাতায় আসার পরেই সে কল্যাণবাবুর স্মৃতির অসৎ ব্যবহার তাকে এক্সপোজ করতে চাইছিল। সেটাই একটা সুযোগ খুঁজছিল কল্যাণবাবুকে এক্সপোজ করার। আপনার প্রধান শত্রু তো আপনাকে সবার সামনে মুখোশ খুলে দেওয়ার জন্য এমনটাই করেছে, তাই না? কি হলো বলুন, বলুন আপনি। আমার কোনো শত্রু নেই, আমার কোনো শত্রু নেই। আয়নার দিকে তাকান, দেখুন ভালো করে। ওই যে আপনার শত্রু। সে চায় আপনি যাতে ধরা পড়েন ওই কার অ্যাক্সিডেন্টের কেসে। সে চায় আপনি যাতে ধরা পড়েন ছেলেবেলায় পাশের বাড়ির খামারে ঢুকে গরু মুরগি হত্যার অপরাধে। সে চায় আপনি ইলেকট্রিক অফিসে যে তছরূপ করেছিলেন তার শাস্তি পান। সে আপনাকে এক্সপোজ করে ধরিয়ে দিতে চায় কল্যাণবাবু। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আয়নার দিকে তাকিয়ে কল্যাণবাবু যেন বদলে গেলেন। এটা কে? এ তো আমাদের চেনা কল্যাণ ভৌমিক নয়। তার চোখ জোড়া লাল টকটকে হয়ে গেছে, গলা হয়ে গেছে কর্কশ, সারা শরীরে অ্যাড্রেনালিনের ছড়াছড়ি। কেমন একটা কর্কশ গলায় বললেন, দ্যাটস ওয়ান্ডারফুল। আপনারা ধরতে পেরেছেন, আপনারা ধরে ফেলেছেন না মালটাকে। সালা সারা জীবন পালিয়ে পালিয়ে ঠিক বেঁচে গেছে, এবার মালটা ধরা পড়েছে। আমি ওর শরীরে আছি তো কি হয়েছে,
আমি যা ক্রাইম করব সেগুলো তো এই বেচারা কল্যাণও করবে, তাই না? ওকে 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 মেরে ফেলুন, ওকে শাস্তি দিন। ও নিজের বাবা মায়ের বিচ্ছেদের কারণ। ও ভালো না, কল্যাণ ভালো মানুষ না, কল্যাণ ভালো মানুষ না। কল্যাণ কল্যাণ একটা শয়তান, কল্যাণ একটা শয়তান। আমি ভালো, আমি ভালো, তাই তো আমি চাই ও শাস্তি পাক। নমস্কার, আমি রুদ্রপ্রিয় গিরি। আপনার নাম? জানি না, আমার নাম নেই। কি হবে জেনে? ধরে নিন অমল সরকার, ধরে নিন বিমল হালদার, ধরে নিন কমল সাহা, কিংবা ইন্দ্রজিৎ গুপ্ত। যা ইচ্ছা ভাবতে পারেন, কিন্তু শাস্তিটা ও পাবে তো। আপনাকে আপাতত ম্যানেজার বাবু বলেই ডাকছি। তনিমা রায়কে খুনটা যখন করেন তার আগেই তার একটা ছবি দিয়ে লিফলেট বানিয়ে আপনি কল্যাণবাবুর পেপারের ভেতর রেখে দেন। আপনার সাথে ভালো আর কে জানবে যে কল্যাণবাবু কি চান। তারপর কল্যাণ ভৌমিক সে ছবি আঁকলেন এবং ইতিমধ্যে আপনি ধর্ষণ আর খুন দুটোই করলেন তনিমাকে। কিন্তু দেহটা রেখেছিলেন কোথায় বলুন তো? এই বাড়ির তলায় একটা জায়গা আছে, ওখানে রেখেছিলাম। আপনারা সেটা খুঁজে পাবেন না। আমায় মালটা টেক ওভার করতে দিচ্ছিল না নিজের শরীরটা, নাহলে আমি তো একটা ক্লু রাখতে পারতাম। এতই যখন শখ, একটা চুলের স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্ট রাখলেই তো হতো। না, অত সহজ খেলা খেলি না আমি। ইচ্ছে করে সব দাগ মুছে দিয়েছিলাম যাতে আপনি ধরতে পারেন আততায়ী বাইরে থেকে আসেনি। আপনি ধরতে পেরেছেন, ঠিক ধরতে পেরেছেন। এখন জলদি কল্যাণকে ধরুন, নইলে আবার চ্যানেল লাগিয়ে মালটা বেঁচে যাবে। বলেই ধপাস করে মাটির উপর পড়ে গেলেন তিনি। কনস্টেবলরা ধরাধরি করে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। অজ্ঞান কল্যাণ ভৌমিকের মুখের দিকে তাকিয়ে আছে আমরা এখনো অবাক হয়ে। রুদ্র বলল, একই মানুষের ভেতরে দুটি সত্তা বাস করেছে। যদি হও সুজন, তেঁতুল পাতায় দুজন, তবে এখানে সুজন যে আদতে কে তার মীমাংসা ভারী কঠিন। রুদ্র, এখনো ব্যাপারটা ঘেঁটে রয়েছে। কিভাবে হলো এসব? কিভাবে আবার কি, দীর্ঘদিন ধরে লোকটার মধ্যে তৈরি হয়েছে ওই চরিত্রটা। যখন কেউ টেলিফোন করতেন তখন যদি ওই সত্তা দেহকে কন্ট্রোল করে রাখতো তাহলে সে ফোন করে কর্কশ গলায় উত্তর দিত। এখন কল্যাণবাবু ব্যস্ত, পরে ফোন করুন, আর নিজেকে ম্যানেজারের পরিচয় দিত। এসব সময় কল্যাণের ক্ষতি চাইতো, বিশেষ করে ওই গুড়গাঁওতে অ্যাক্সিডেন্টের পর এটা বৃদ্ধি পেয়েছে। আর আমি সেদিন ওই লিফলেট খুঁজতে গিয়ে ভদ্রলোকের আলমারিতে একটা কালো প্যান্ট পেয়েছিলাম যার হাঁটুর দিকটা ঘষে উঠে গেছে। তখনই বুঝে গেছিলাম যে লোকটা খুনি, নিজেই সবকিছু করেছে কিন্তু নিজেই জানে না। তার মানে সেই জন্য ওই প্যান্টখানা উনি ফেলে দেননি, কারণ কল্যাণ ভৌমিক জানতেনই না যে উনি খুনটা করেছেন। ঠিক তাই। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, সংক্ষেপে ডিআইডি। ডক্টর তুলসী উপাধ্যায়ের সঙ্গে কথা বলে আমি তাই জেনেছি। কি ডাক্তারবাবু? একদমই তাই, তবে এবার ডিটেইলড এক্সামিন করে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। কল্যাণ ভৌমিকের ভেতর বসবাসকারী ওই সত্তাটা ধর্ষণ এবং খুন করেছে। সে নাটকীয়তা চায়, তাই দীর্ঘ 2 মাস ধরে বরফের মধ্যে অপচনশীল করে রাখতে চেয়েছিল দেহটা। সে তাতে সফলও হয়েছে। তারপর ওই দিন ইচ্ছে করে এক্সিবিশন শুরু হতেই কাজটা করে। লোকে তখন অলরেডি দেখে ফেলেছে তার হাতের কাজ। অমন দুর্ধর্ষ মানবী দেখে যে কেউ জ্ঞান হারাতে পারে, তাকে ভুলে যাওয়া পুরুষ মানুষের পক্ষে অসম্ভব। কেসটা খুব সহজ হয়েও জটিল ছিল কিছু জায়গায়। যাই হোক, বিদেশ বসাক, আশা করি এবার আর চ্যানেল খাটিয়ে কিছু লাভ হবে না। বিদেশবাবু কেমন থমকে গেছেন, বললেন, খুনি আর ধর্ষক তাহলে কে রুদ্রপ্রিয় বাবু? সে যে কোনো একটা নাম নিজের মতন বানিয়ে নিতে পারে। কোনটা নেবেন? অমল, বিমল, কমল নাকি ইন্দ্রজিৎ?
শুনছিলেন একান্তর চক্রবর্তীর কলমে বালিগঞ্জের সেই মেয়েটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।